আপনার চ্যানেলেও বলেছি যে মুখ্যমন্ত্রী এই যে নাচন কোদন করছে, এটা হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীদের বিপদগামী করে বিপদের মুখে ফেলে দেওয়া। আজকে সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পর সেটাই হলো যে তারা আরো বিপদের মুখে পড়বেন। তার মানে তারা জানেন ডিসেম্বরের পর আমাদের চাকরি নেই, হ্যাঁ মানে এবং তাদের নতুন করে পরীক্ষায় বসে যদি তারা যোগ্যতা অর্জন করেন তবেই তাদের নতুন করে চাকরি হবে, এই চাকরি তো আর থাকবে না। স্যার আজকে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ মামলা ছিল, শুনানি ছিল আজকে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন ছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট বলা যায় যে তাতে কিছুটা হলেও সায় দিলেন, এবং রাজ্য সরকার কি আপাতত স্বস্তি পেল? আপনার পর্যবেক্ষণ কি স্যার? রাজ্য সরকার প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের যে বিগত দিনের রায় সেটাকে নিঃশর্তভাবে মেনে নিল, অর্থাৎ সকলেরই চাকরি চলে যাবে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, নির্দিষ্ট সময়সীমায় শেষ করতে হবে, এবং ছাত্রদের স্বার্থের কথা ভেবে ডিসেম্বর পর্যন্ত যারা রাজ্য সরকারের মতে আনটেইন্টেড তারা থাকতে পারবেন। এছাড়া সবার চাকরি সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গে চলে গিয়েছে, এদের একটু দীর্ঘায়িত হলো আরো কয়েক মাস, এছাড়া আর কিচ্ছু না। স্যার কয়েকটা জায়গায় যেখানে একটু অন্ধকার লাগছে, অসংখ্য মানুষ আমাদেরও ফোন করে জানতে চাইছেন আপনার বক্তব্য, সেটা সেই কয়েকটা বিষয় আপনার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম কথা, বারবার করেই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে যে 21 তারিখের মধ্যে কিন্তু তালিকা সম্পূর্ণ দিয়ে দেওয়া সম্ভব। যদি সেটা সম্ভব হয়, এতদিন দেওয়া হলো না কেন? প্রথম প্রশ্ন স্যার। দেখুন, এতদিন দেয়নি, ওরা দুর্নীতি করেছেন, দুর্নীতি আড়াল করার চেষ্টা করছিলেন, এখন দেব করছেন, সেটা আন্দোলনের চাপে এবং সুপ্রিম কোর্ট রায়ের পর ওদের আর আত্মপক্ষ সমর্থনে কোনো জায়গা নেই, সেখান থেকে বেরোবার জন্য আরেকটা ভাওতামূলক কথা, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা স্যার, আরেকটা কথা, আহ, যদি এখানে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে যে পঠন পাঠনের জন্য, পঠন পাঠন চালানোর জন্য শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে যেতে দেওয়া হোক। শীর্ষ আদালত বলেছেন 1লা ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড তারা যাবেন। তাহলে টেন্টেড কেউ আছে, এটা তো সেখানে প্রকারান্তরে মেনে নেওয়াই হলো, এবং যদি সেটা থেকে থাকে তাহলে তো সেই দায় রাজ্য আমি সরকারের। তো সে কথাই আপনাদের বললাম, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায়, যে রায়ের বিরুদ্ধে লম্পজম্প করছিলেন মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তার চেলাচামুন্ডা সবাই, আজকে প্রকৃতপক্ষে তারা গিয়ে সেখানে ক্ষমা প্রার্থনা করে এই ঢঙে, মানে এটা এই শব্দগুলো আমার চয়ন, হুম। এই ঢঙে বলে ফেললেন যে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করছি, নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আমাদের ছাত্রদের পড়াবার একটা কিছু ব্যবস্থা করে দাও, এই তো। এবং সেখানে তারা নিজেরাই বলেছেন তাদের দরখাস্তে যারা আনটেইন্টেড তাদের অনুমতি দাও। হুম। তাহলে রাজ্য সরকার, পর্ষদ সবাই মেনে নিচ্ছেন যে সুকর্মের ফলে কিছু মানুষ আছেন যারা দুর্নীতিগ্রস্ত। এক, দুই, তারা কারা এখনো নির্ণয় করা হয়নি, হুম। দুর্নীতি মুক্ত কারা নির্ণয় করা হয়নি, হুম। এবং সুপ্রিম কোর্টের কাছে গিয়ে মেনে নিল যে সব চাকরি বাতিল, আমরা নতুন করে চাকরি প্রক্রিয়া শুরু করব। সুতরাং আর রইলটা কি? প্রকৃতপক্ষে রাজ্য সরকার এই চাকুরিয়ারা প্রার্থীদের নিয়ে এতদিন যে ছেলে খেলা করছিলেন, আজকে সেটার তারা একটা পরিসমাপ্তি জানলেন যে বাবা তোমাদের চাকরি চলে গেল, আমরা সুপ্রিম কোর্টে মেনে নিয়েছি, এখন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এছাড়া আর কিচ্ছু করার নেই। স্যার এরকম কোনো পিটিশন, বা এটাকে কি আদৌ রিভিউ পিটিশন বলা যায় আমি জানি না, বা এরকম কোনো এটা রিভিউ পিটিশন নয়, হুম। এটা ওরা একটা অনুমতি চেয়েছিল, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মেনে নিয়েই এই অনুমতি চাইতে হয়, সেই জন্য তারা জাজমেন্ট মেনে নিয়েই বলেছেন মানে দয়া ভিক্ষা করা। হ্যাঁ যে আমরা নতুন করে সিলেকশন প্রসিডিওর শুরু করছি। সুপ্রিম কোর্ট তো সব খারিজ করে দিয়েছে, করে বলেছে সিলেকশন প্রসেস স্টার্ট করে নতুন করে, আমরা সেটা করছি, আমাদের একটু সময় দাও, এটাই ছিল ওদের প্রার্থনা। অর্থাৎ রায়কে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, এবং তারা মেনেই নিয়েছেন। এরপরে আর রিভিউ হয় না, আইনত হয় না। সরকারের পয়সা আছে, ফাইল করতে পারেন, ফাইল করতে তো কোনো বাধা নেই, কিন্তু গ্রাহ্য হবে না। আর সুপ্রিম কোর্ট আজকে এটা অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছেন, যদি 31শে মের মধ্যে বিজ্ঞাপন না হয়, অ্যাফিডেভিট তাহলে করে আর্থিক যদি তারা জরিমানা না হতে পারে। বলে, হ্যাঁ, স্যার আরেকটা তখন বিষয় আমরা জানতে চাই। দাবি করবো সে আর্থিক জরিমানা কেন সরকারি কোষাগার থেকে যাবে,
সেটা তখনকার জন্য রেখে দিলাম আমি সাবমিশনটা। হুম। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। 1 সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করা, 31শে মের মধ্যে বিজ্ঞাপন জারি করা এবং হলফনামা দিয়ে আদালতে জানানো, 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা। সেই প্রক্রিয়ায় কত ভ্যাকেন্সি থাকবে? যদি সত্যি আমি ধরে নিই নন টেন্টেডদের তালিকা পাওয়া গেল, তাহলে নতুন করে কারা সুযোগ পাবেন? গোটা না না, বিষয়টা সব ভ্যাকেন্সি পুরোটাই তো বাতিল। তাহলে এনাদের তো যত আবার নিয়োগ পরীক্ষা দিতেই হচ্ছে হবে। সব প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। একমাত্র যারা টেন্টেড বলে সরকার স্বীকার করবেন তাদের সুপ্রিম কোর্ট বলছে তোমরা পরীক্ষাও দিতে পারবে না, মানে তোমাদের কোনো চান্সই নেই। পরীক্ষাও দিতে পারবেন এবং টাকাও ফেরত দিতে হবে। হ্যাঁ, এখন সেখানেই তো মজা হবে। সরকার তাহলে ঘোষণা মানে স্যার সেক্ষেত্রে করে টাকা দিচ্ছেন, স্বীকৃতি হয়ে যাবে। এটা বোঝার জন্য খুব বুদ্ধিমান হওয়ার তো প্রয়োজন নেই যে যারা শিক্ষক একদমই শিক্ষিকা যারা নন টেন্টেড তাদের তো দুবার দুর্ভোগ হলো। প্রথম কথা, তারা কিছুদিনের জন্য স্বস্তি পেলেন, স্কুলে যেতে পারবেন, কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এবং নতুন করে পরীক্ষায় নতুনদের সঙ্গে তাদের হচ্ছে যে, কিন্তু রাজ্য সরকার তো এক্ষেত্রে তাদেরকে আরো বিপদে ফেলে দিলেন তার মানে। আমি বলবো, আমি দেখবেন প্রথম দিনই হয়তো আপনার চ্যানেলেও বলেছি যে মুখ্যমন্ত্রী এই যে নাচন কোদন করছে, এটা হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীদের বিপদগামী করে বিপদের মুখে ফেলে দেওয়া। আজকে সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পর সেটাই হলো যে তারা আরো বিপদের মুখে পড়বেন। তার মানে তারা জানেন ডিসেম্বরের পর আমাদের চাকরি নেই হ্যাঁ মানে এবং তাদের নতুন করে পরীক্ষায় বসে যদি তারা যোগ্যতা অর্জন করেন তবে তাদের নতুন করে চাকরি হবে, এই চাকরি তো আর থাকবে না। তো সেক্ষেত্রে তাদের সিনিয়রিটি বা সেক্ষেত্রে কোনো কিছু তাদের কি হবে, তার কি হবে? কিছুই মুখ্যমন্ত্রী তো বলেছেন সার্ভিস ব্রেক হবে না। মুখ্যমন্ত্রীকে বলার লোক নাকি? মুখ্যমন্ত্রীর অধিকার কে দিয়েছে সার্ভিস হবে? মুখ্যমন্ত্রী যদি সব বলতে পারতেন তাহলে তো ভারতবর্ষের লোকে সংবিধান আইন কিছুই দরকার ছিল না। শুধু মুখ্যমন্ত্রী আর তৃণমূল দলের গুটি কয়েক গুন্ডা, এছাড়া তো কিছু প্রয়োজন ছিল না। আর স্যার, আমি আর দুটো মাত্র বিষয় আপনাকে খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করার চেষ্টা করব। এক্ষেত্রে নতুনদের সঙ্গে যারা ইন সার্ভিস তাদের প্রতিযোগিতা হবে, নতুন করে যে চাকরির প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে 22 লক্ষ যারা বঞ্চিত, যারা মেধার প্রমাণ দেওয়ার সুযোগই পেলেন না, আহ, সেক্ষেত্রে কি নতুন যে প্রক্রিয়াটা হবে সেটা কি স্বচ্ছতর হবে? অনেক মহল থেকে তো বলা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে নতুন প্রক্রিয়াতেও সম্পূর্ণ স্বচ্ছতার অভাব থাকতে পারে। দেখুন, এই কেলেঙ্কারির পর রাজ্য সরকার যদি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া না চালু করে বা সম্পন্ন করে তাহলে জানিয়ে রাজ্য সরকারের কপালে অনেক বড় দুঃখ অপেক্ষা করছে। এবং স্বচ্ছতার সঙ্গেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এখন সাধারণ মানুষের কোনো ভরসা নেই। অনেকে আমাকে এই প্রশ্ন করেছেন হুম। যে এরাই যদি চালু করে তাহলে তো আবার এরকম দুর্নীতি হবে। আমি সবাইকে বলবো আপনারা চোখ কান খোলা রাখুন, সরকারটা তো আমাদের সরকার। হুম। হুম। এরা যদি আবার দুর্নীতি করে চোখ কান খোলা রেখে আমাদের বলুন, তবে সেই সরকারকে কি ব্যবস্থা নিতে হয় আরো কঠোরতর সেটা আমরা দেখিয়ে দিতে পারবো। আর স্যার, আমি আজকে ওয়াক অফ রায় কি হলো সেটা জানার জন্য আগামীকাল আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো। এই বিষয়ে আজকে আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে রাজ্য সরকার, আবারও বলছি, প্রকারান্তরে স্বীকার করে নিলেন, কিভাবে করছেন আমি জানি না, যে যারা অযোগ্য, কোট আনকোট, আপনি বলছেন বৈধ অবৈধ, বিষয়টা হচ্ছে যেটা যে যদি তারা দোষ স্বীকার করেন তাহলে শাস্তি কি স্বীকার করতে হবে না? মানে দোষ করলে তো শাস্তি হয়, আমি যতটুকু সংবিধান বুঝি। কি শাস্তি হবে? উচিত তো। এইটা স্বীকার করলে ওদের সামান্য নীতিবোধ থাকলে পদত্যাগ করা উচিত। যে ওরা এবং ওদের তো উপায় নেই, এটা অস্বীকার করবেন কোত্থেকে? ওদের মন্ত্রীরা শিক্ষা আধিকারিকেরা জেল খাটছেন। হুম। এবং আমি তো আগেও বলেছি এখনো বলছি সমস্ত কিছুর পেছনের মূল পরিচারিকা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং এই মুখ্যমন্ত্রীকে তো নৈতিক দায় নিয়ে অবসন্ন নীতিবোধ কিছু নেই, হুম। থাকলে পরে তার পদত্যাগ করা উচিত। শিক্ষা অঙ্গনে এই ঘটনা ঘটেছে, যে ভাবা যায়? হ্যাঁ মানে এটা পশ্চিমবঙ্গের ভাবতেই মাটিতে অসুবিধা হচ্ছে। শিক্ষা অঙ্গনে, হ্যাঁ বলছি পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষাঙ্গনে এত বড় কেলেঙ্কারি মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ মদতে ইতিপূর্বে কেউ দেখেনি। এটা ভাবতেও স্যার অসুবিধা হচ্ছে যে আহ, সরকারের যারা প্রমুখ তারা স্বীকার করছেন যে যোগ্য অযোগ্য, মানে অযোগ্য কেউ আছে। মানে স্বীকার করতে বাধ্য হচ্ছেন।
বাদ স্বীকার না করে উপায় কি? এবং হলফনামা দাখিল করে তারা বলেছেন যে হ্যাঁ যারা আনটেইন্টেড, তো হ্যাঁ, তাদের লিস্টটা দাও। তার মানে টেন্টেড কেউ আছে। আছে তো, একজন দুজন নয়, একজন দুজন হলে আমি বুঝতাম যে ভুল ভ্রান্তি হয়েছে। হ্যাঁ হাজার হাজার। হ্যাঁ এই টেন্টেড যদি ঠিক মতো লিস্ট বেরোয়, আমাদের কাছে যা লিস্ট আছে আমরা তা একটা সুপ্রিম কোর্টে হাজিরও করেছি, এবং আরেকটু বিশ্লেষণ করলে তার থেকে আরো বেশি বেরোবে। সব থেকে যেটা দুটো জিনিস ভেবে খারাপ লাগছে স্যার, কথোপকথনের শেষে এটাই বলি, এবং আপনারও নিশ্চয়ই সেটাই মনোভাব হবে, যে আমাদের যারা শিক্ষার্থী রাজ্যের, যারা আগামী মানে যারা ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে, এবং যারা সত্যিকারের মেধাবী পরীক্ষার্থী ছিলেন, এখন শিক্ষক শিক্ষিকা হয়েছেন, তাদের জীবনটা কোথায় যাচ্ছে, এটা ভেবেই স্যার খারাপ লাগছে। দেখুন, আমার নিজের বক্তব্য, আমাদের শিক্ষক সমাজের একাংশ তারাও বিভ্রান্ত হচ্ছেন। তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা না করে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে তারা ভালো মন্দ খোঁজার চেষ্টা করছেন। হুম এটা হচ্ছে একটা বিভ্রান্তির মধ্যে তারা আছেন। গোটা শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ, হুম। নাগরিক সমাজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই ব্যাপক যে দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠ তোলা উচিত। তা না হলে খুব বিপদ। এবং আমি আবারও বলি, তারা বিপদগামী হচ্ছেন। তারা মনে করছেন যে প্রক্রিয়াটা ঠিক আছে, তার মধ্যে ভালো মন্দ, এই ধারণাটাই ভুল। এই ধারণা হচ্ছে শাসক দলের দুর্নীতিকে খানিকটা আড়াল করার একটা প্রচেষ্টা বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।